প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে। আমি দুদিন ধরে আপনাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। প্রিয় দর্শক শ্রোতা আমার, যারা আমাকে দেখেন এবং শুনেন, আমি বরাবরই তাদের কাছে কৃতজ্ঞ। বাট দুদিন আমি আপনাদের সামনে আসতে পারিনি। আমি একটু ঠান্ডায় ভুগছিলাম, বেশ ভালো রকমের ঠান্ডা, এবং গলাও বসে গিয়েছিল কিছুটা। এখনও পুরোপুরি সুস্থ হইনি, বাট যোগাযোগ বিচ্ছিন্নতাটা আপনাদের সঙ্গে বেড়ে যাচ্ছিল, তো আমি সেটা চাইনি আসলে। তবে আজ ভাবলাম যে এক দুটো এপিসোড করা যায় কিনা। তো গত দুদিন ধরে দেশে একটি মার্কিন জরিপ নিয়ে, যেই জরিপটি হয়েছিল, আসছে নির্বাচন, এবং সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো সম্পর্কে সম্ভাব্য ভোটাররা কী ভাবছেন, ভোটারদের অ্যাপ্রুভাল রেট, তারা কত পার্সেন্ট কোন দলকে ফেভার করতে চাচ্ছেন, এরকম একটি বিষয় উঠে এসেছে। আরও উঠে এসে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স, সরকার কিভাবে পারফর্ম করছে বা এই পর্যন্ত পারফর্ম করেছে, সেই বিষয়টি উঠে এসেছে এই জরিপে। আরেকটি বিশেষভাবে বলতে হয়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পারফরমেন্স কেমন, সেই বিষয়েও রেটিং আছে যারা জরিপে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে। তো এই জরিপের বিষয়বস্তু নিয়ে কিন্তু গত দুদিন দেশে অনেক আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। তো আমি সেই আলোচনা থেকে অনেকটাই বিচ্ছিন্ন, তো কিছুটা দেরিতে হলেও আমি ভাবলাম যে এই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলা যাক। তো এই জরিপটি একটি মার্কিন সংস্থা করেছে, যেটি হলো IRI। এটি খুবই নামকরা একটি মার্কিন প্রতিষ্ঠান, রিপাবলিকান দল ঘেঁষা এই প্রতিষ্ঠানটি, একটি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। IRI এই কথাটির ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট, ওয়াশিংটন ডিসি বেসড একটি থিঙ্ক ট্যাঙ্ক, যারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে, বিশেষভাবে নির্বাচনের আগে, নানা রকম জরিপ পরিচালনা করে থাকে। তো এইবারও ব্যতিক্রম হয়নি। আসছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, এবং খুব শিগগিরই মনে হচ্ছে এই সপ্তাহের মধ্যেই নির্বাচনী তফসিল ঘোষিত হতে যাচ্ছে। তো এই পরিস্থিতিতে IRI একটি জরিপ পরিচালনা করেছে, আর সেই জরিপটির শিরোনাম ছিল ন্যাশনাল সার্ভে অফ বাংলাদেশ। এই শিরোনামে তারা এই জরিপটি চালিয়েছে, এবং গত সোমবার তাদের ওয়েবসাইটে জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে। তো সেখানে উল্লেখিত হয়েছে যে এই জরিপটি পরিচালিত হয়েছে একটি স্থানীয় সংস্থা কর্তৃক, একটি লোকাল ফার্ম তাদের পক্ষে, IRI এর পক্ষে এই জরিপটি চালিয়েছে বাংলাদেশে। তো এখানে র্যান্ডমলি দেশের 8টি বিভাগ থেকে 64টি জেলার মধ্যে 63টি জেলাকে তারা অন্তর্ভুক্ত করেছে জরিপে। রাঙামাটিকে এক্সক্লুড করেছে কোনো কারণে, রাঙামাটি অন্তর্ভুক্ত না। বাকি 63 জেলায় থেকে তারা র্যান্ডমলি স্যাম্পল নিয়েছে, এবং এখানে 4,985 জন লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে 63 জেলা থেকে, এবং প্রত্যেকে 18+, 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদের উপরে জরিপ পরিচালিত হয়েছে। তো এই জরিপে কিছু ইন্টারেস্টিং তথ্য উঠে এসেছে, ইন্টারেস্টিং এবং কিছুটা অবিশ্বাস্য বটে কখনো কখনো। তো রাজনৈতিক দলগুলোর, বিশেষভাবে গুরুত্বপূর্ণ কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ড, তাদের অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস কেমন যাচ্ছে, তাদের অ্যাক্টিভিস্টরা কোন ধরনের অ্যাক্টিভিজম করছেন, এইসব বিষয়ে কথা বলা হয়েছে জরিপে অংশগ্রহণকারীদের সঙ্গে, এবং তারা উত্তর দিয়েছেন। বাই দ্য ওয়ে, এখানে আরেকটি কথা বলে রাখা ভালো, জরিপটি যেই পদ্ধতিতে নেওয়া হয়েছে সেটিকে বলা হয় CAPI। এটি একটি প্রতিষ্ঠিত পদ্ধতি জরিপ পরিচালনা করবার, কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউইং, CAPI পদ্ধতি অবলম্বন করা হয়েছে। অর্থাৎ ল্যাপটপ বা ট্যাবের সাহায্য নেওয়া হয়েছে, সেখান থেকে প্রশ্ন করা হয়েছে জরিপে অংশগ্রহণকারীদের, এবং তারা যে বক্তব্য রেখেছেন সেটি রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে ডাটা এন্ট্রি করে সেটি ইনপুট দেয়া, ভুল ত্রুটির অবকাশ থাকে। এসব কারণে এই পদ্ধতিটি জনপ্রিয়। তো CAPI পদ্ধতি অবলম্বন করা হয়েছে, এই পদ্ধতিতে কথাবার্তা বলা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তো তারা রাজনৈতিক দলগুলোর অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলেছেন জনগণ, জরিপে অংশগ্রহণকারীরা। তো তারা উত্তর দিয়েছেন যেভাবে, সেটি যেরকম উঠে এসেছে। তারা জামাতে ইসলামীকে এগিয়ে রেখেছেন এখানে জরিপে অংশগ্রহণকারীরা, কর্মকাণ্ডের দিক থেকে, কর্মতৎপরতার দিক থেকে জামাতে ইসলামকে তারা 53% এই জরিপে অংশগ্রহণকারীরা ফেভার করছেন, যে জামায়াতের কর্মকাণ্ডে তারা স্যাটিসফাইড, এবং তাদের সংখ্যা হলো 53%। এবং বিএনপিকে তারা মূল্যায়ন করেছেন 51%
বা 51% শতকরা বিএনপির কর্মতৎপরতা বা অ্যাক্টিভিটিসকে সমর্থন করেছেন, যে তারা ঠিকভাবে এগোচ্ছে বা সব ঠিকঠাক আছে। আর 38% এনসিপি বা জাতীয় নাগরিক পার্টিকে ফেভার করেছেন, তাদের পক্ষে কথা বলেছেন। 33% চরমোনার পীর সাহেবের নেতৃত্বে যে ইসলামী আন্দোলন আছে সেই দলটিকে তারা ফেভার করেছেন বা তাদের পক্ষ অবলম্বন করেছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠন সেই মাফিয়া সংগঠনটি আওয়ামী লীগকে দেখা যাচ্ছে বলছেন 25% পিপল সেই দলকে সমর্থন করছেন। এখনো 7% কিছুই বলেননি, তারা জানেন না। 11% তারা কিছু ভোটও দেবেন না, তারা এই বিষয়ে অংশগ্রহণ করতে রাজি নন। তো এরকম অপিনিয়ন উঠে এসেছে এই জরিপে। আর নির্দিষ্ট করে ভোট কেন্দ্রিক প্রশ্ন যখন করা হয়েছিল যে আগামী সপ্তাহে যদি নির্বাচন হয় তাহলে এই জরিপে অংশগ্রহণকারীরা তো সবাই ভোটার, তাহলে তারা ভোটার হিসেবে তারা কে কোন দলকে সমর্থন করবেন, তাদের কত পার্সেন্ট। তো সেখানেও কিছু তথ্য উঠে এসেছে। ইন্টারেস্টিংলি সেখানে আবার তারা বিএনপিকে এগিয়ে রেখেছে অল্প মার্জিনে জামায়াত ইসলামের সঙ্গে। এই পর্যন্ত দেশে যতগুলো জরিপ হয়েছে এত ন্যারো মার্জিন কিন্তু কখনো আমরা দেখিনি বিএনপি এবং জামায়াতের মধ্যে। এইবারই সেটি দেখা গেল। তো নির্দিষ্ট করে ভোট হলে এবং আগামী সপ্তাহে হলে তারা কাকে ভোট দেবেন সেই অর্থে যে পার্সেন্টেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো বিএনপিকে ফেভার করতে চাচ্ছেন বা তাদের জন্য ভোট দেবেন 30%, 30% মানুষ। জামাতে ইসলামীকে ভোট দেবেন 26% মানুষ। এখানে বিএনপি এবং জামায়াতের পার্থক্যটি 4%, যেটি এই যাবৎকালে আগেই বলেছিলাম অনুষ্ঠিত সব জরিপের থেকে কিন্তু আলাদা বিষয়টি। আচ্ছা, এনসিপিকে ভোট দেবেন 6%, জাতীয় পার্টিকে ভোট দেবেন 5%, ইসলামী আন্দোলনকে ভোট দেবেন 4%। তো এখানে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আলোচনা করতে হচ্ছে। জাতীয় পার্টি এবং বিএনপির যে ডিফারেন্স সেটি খুবই কম এবং সবচাইতে কম এই যাবৎকালে হওয়া সমস্ত জরিপের মধ্যে 4%। তো এতদিন দুটো দলই আসলে দাবি করছে অনেকদিন থেকেই যে তারা বেটার পারফর্ম করছে এবং তারা আশা করছে আসছে নির্বাচনে তারা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারবে ভোটারদের উপর এবং এমনকি সরকার গঠন করতে পারবে, এমন ইঙ্গিত দুটো দলই কিন্তু দিচ্ছে কম বেশি, জামাত ইসলাম এবং বিএনপি। তো এইখানে বিএনপিকে বরাবরই একটু কনফিডেন্ট মনে হয়েছে, ওভারলি কনফিডেন্ট মনে হয়েছে তাদেরকে। তো এইখানে তাদের সেই ওভার কনফিডেন্সে বোধহয় কিছুটা ধাক্কা লাগলো এই জরিপের ফলাফল অনুযায়ী, অন্তত বলতে হচ্ছে। পার্থক্যটি 4% এবং এই 4% পার্থক্য কিন্তু বড় কিছু না। সেটি এই গ্যাপ যদি আরও কমে যায় তাহলে কিন্তু বিএনপির জন্য একটু বিপদই বলবো। জামাতে ইসলাম এই মুহূর্তে একটি থ্রেট হিসাবে কাজ করছে ভোটের রাজনীতিতে, অন্তত বিএনপির জন্য এই জরিপের ফলাফল অনুযায়ী, সেটি কিন্তু বলতে হচ্ছে। তো এটি লোয়েস্ট এই যাবৎকালে এই ডিফারেন্সটি, এত কম ন্যারো ডিফারেন্স কখনো কিন্তু ছিল না। আচ্ছা, তো এর বাইরেও আরও দুটো বিষয় আছে এখানে। একটি হলো অন্তর্বর্তীকালীন সরকারকে তারা কিভাবে দেখছেন। জরিপে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালীন সরকারকে তারা রেটিং করেছেন, তাদের জবাব অ্যাপ্রুভাল দিয়েছেন। সেখানে 26% বা 26% খুবই ভালো রেটিং তাদেরকে করেছেন, যে খুব ভালো কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। 26% কথা বলছেন। আর 44% বলছেন তারা মোটামুটি ভালো কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। সার্বিকভাবে সরকারের সব ডিপার্টমেন্ট উপদেষ্টারা মিলিয়ে সরকার হিসেবে তারা মোটামুটি ভালো কাজ করছেন, 44% কথা বলেছেন। তাহলে এই দুটো মিলিয়ে আমরা 70% পাচ্ছি যে সরকারের পক্ষে কথা বলছেন। 70% লোক এখনো এই সরকারকে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারকে অ্যাপ্রুভ করছেন এবং তারা বলছেন যে 70% কাজ এই সরকারের ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে আবার পুরুষরা 72% কথা বলেছেন এই সরকারের পক্ষে, আর নারীদের মধ্যে 69% এই সরকারের পক্ষে কথা বলেছেন। আর 15% বলেছেন সরকার খারাপ পারফর্ম করছে, ভালো পারফর্ম করছে না। আর 11% বলেছেন খুব খারাপ পারফর্ম করছে, মোটেই ভালো পারফর্ম তারা করতে পারছে না। তো সব কিছু মিলিয়ে ওভারঅল যদি আমরা একটি সিদ্ধান্তে আসতে চাই, ওভারঅল একটি ধারণা পেতে চাই, তাহলে এই কথাই বলতে হবে যে 70% লোক এখনও এই সরকারের কর্মকাণ্ডকে, কর্মতৎপরতাকে, অ্যাক্টিভিটিসকে, পারফরমেন্সকে ইতিবাচকভাবে দেখেন 70% লোক। তো এটি এই সরকারের জন্য একটি বড় সাফল্য। তারা হয়তো এই আত্মতৃপ্তিতে ভুগতেই পারেন, বাট যদিও আমাদের অনেকেরই আপত্তি আছে এই সরকারের ওভারঅল পারফরমেন্স, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে 70% অ্যাপ্রুভাল এই সরকার পেতে পারে। বাট জরিপে অংশগ্রহণকারীরা সেরকমই মতামত দিয়েছেন
সো তাদের সেই মতামতকেও আমাদের সম্মান করতে হবে। আমার ব্যক্তিগত মতামত এখানে কিছু আসে যায় না, বাট আমার কাছে ব্যক্তিগতভাবে বিষয়টি আমি হলে এই 70% মার্কস তাদেরকে দিতে পারতাম না, কারণ আমার অনেক আপত্তি আছে এই সরকারের কর্মতৎপরতা বা তাদের সার্বিক পারফরমেন্স বিষয়ে। আচ্ছা, আর ইন্টারেস্টিংলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের পারফরমেন্স নিয়েও বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য উঠে এসেছে। এখানে একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের মতো এই জরিপে অংশগ্রহণকারীরা 26% অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত পারফরমেন্স অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা হিসেবে 26% লোক বলেছেন তিনি খুব ভালো পারফর্ম করছেন, ভেরি গুড। আচ্ছা, আর 43% বলেছেন মোটামুটি ভালো করছেন, খারাপ করছেন বলছেন না, মোটামুটি ভালো করছেন। তাহলে এই দুটো মিলিয়ে আবার সংখ্যাটি দাঁড়াচ্ছে 69%, 69% তাকে অ্যাপ্রুভ করছেন, তার পারফরমেন্স ঠিক আছে মোটামুটি। আচ্ছা, আর 17% বলেছেন তিনি খারাপ করছেন, ভালো করছেন না। আচ্ছা, এর মধ্যে পুরুষ ভোটাররা এগিয়ে তার রেটিং অ্যাপ্রুভ করছেন 70%, ফিমেল ভোটাররা 68% বা 68% অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত পারফরমেন্সকে ফেভার করছেন, আর 9% বলেছেন তিনি আন্ডার পারফর্ম করছেন, খারাপ পারফর্ম করছেন, খুব ভালো পারফর্ম করছেন না। তাহলে দেখা যাচ্ছে সরকার হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের রেটিং হলো 70%, আর সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস পাচ্ছেন 69% রেটিং। তো এইটি বেশ বড়, আমি বলবো এই 15 মাস পরে এই সরকার কি অনেক বিতর্ক আছে, অনেক বিতর্ক হচ্ছে। সেই জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে 5 আগস্ট হাসিনা পালিয়ে গেলেন, আওয়ামী লীগের চূড়ান্ত পতন হলো এবং 8 আগস্ট এই সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার। তো গত 15 মাসে এই সরকার ভালো মন্দ বিভিন্নভাবে পরিচালিত হয়েছে, জন আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বা জনগণের ইচ্ছে পূরণ হয়েছে, তাদের চাহিদা পূরণ হয়েছে, তারা যা চাইছিলেন তারা সব ঠিকভাবে পেয়েছেন এরকম আমরা মনে করি না, আমিও মনে করি না ব্যক্তিগতভাবে। অনেক অসন্তোষ জনমনে আছে। এই সরকারকে আরও বেশি অ্যাক্টিভ দেখতে চেয়েছিলেন জনগণ। এই সরকারের কাছে আরও চাওয়া পাওয়া ছিল, দুর্নীতির বিরুদ্ধে জেহাদ করবে এই সরকার, অনেক কিছুকে ঠিকঠাক করে আনবে এরকম একটি প্রত্যাশা ছিল, বাট সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। বাট সংস্কার বিষয়ক কিছু কর্মকাণ্ড এই সরকার করেছে, ডেফিনেটলি এটি একটি অগ্রগতি, কারণ সংস্কারেরও প্রয়োজন আছে। তো 6টি বিশেষ গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন এবং তাদের পেশ করা সংস্কার প্রস্তাব, সেগুলোকে সমন্বয় করে জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে সেগুলোকে একটি পর্যায়ে নিয়ে আসা, জুলাই ঘোষণাপত্র পাঠ করা, জুলাই সনদ প্রণয়ন করা, সেটি বাস্তবায়নে একটি প্রসিজারাল স্টেপস ফলো করতে পারা, তো এই ধাপগুলো অনুসরণ করাই সরকারের সফলতা। তো সেদিক থেকে ঠিক আছে, বাট সরকারের পারফরমেন্স, ওভারঅল পারফরমেন্সের কথা বলছিলাম আবারও, আমি নিজে অন্তত ব্যক্তিগতভাবে এই রেটিং আমি হলে দিতাম না। সো জরিপে অংশগ্রহণকারীরা দিয়েছেন। আর এখানে আরও কিছু কথা প্রাসঙ্গিক বলে নেওয়া ভালো। এই যে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI, বলছিলাম যে এরা পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচন পূর্ব সময়ে কিন্তু এরা জরিপ করে থাকেন। শেখ হাসিনা আমলেও কিন্তু এই IRI জরিপ করেছে। তো শেখ হাসিনা আমলে 2018-তে IRI এর জরিপে তারা বলেছিলেন 64% দল হিসাবে আওয়ামী লীগকে সমর্থন করছে। জরিপে অংশগ্রহণকারীদের 64%, 63% আওয়ামী লীগকে সমর্থন করেছে। আর হাসিনাকে ব্যক্তিগতভাবে সমর্থন করেছিল 67%। 2018 নির্বাচনের আগে হয়েছিল জরিপটি। তো 67% হাসিনার কর্মকাণ্ডে বা পারফরমেন্সে সন্তুষ্ট ছিলেন জরিপে অংশগ্রহণকারীরা। আবার 2023 সালেও কিন্তু আরেকটি জরিপ করেছিলেন 2024 নির্বাচনের আগে, একই সংস্থা IRI। তখন তারা বলেছিলেন, তাদের ওয়েবসাইট থেকে যদি আমি হুবহু কোট করি, 2023-এ মোস্ট অ্যাডাল্টস অ্যাপ্রুভ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, দো অ্যাপ্রুভাল অফ দ্য অপোজিশন ইজ ইনক্রিজিং। বলা হয়েছে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক লোক বাংলাদেশের জরিপে অংশগ্রহণকারী তারা শেখ হাসিনাকে অ্যাপ্রুভ করছেন, তার জব রেটিং, তার জব পারফরমেন্স। মোস্ট অ্যাডাল্টস বলা হয়েছে, যদিও বিরোধীদের জনপ্রিয়তাও বাড়ছে একথা বলা হয়েছিল, আবার কৌশলে খুব মন্তব্যটি করা হয়েছিল 2023-এ। আর সোমবারে প্রকাশিত তাদের ওয়েবসাইটে অন্তর্বর্তীকালীন সরকার এবং অধ্যাপক ইউনূস সম্পর্কে তারা একই লাইনে কথা বলেছে। তো এটি আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের প্রিয় দর্শক। IRI survey shows Bangladesh is overwhelmingly approve of Yunus and interim government's job performance.
এটি গত সোমবারে তাদের ওয়েবসাইটে যেটি দেওয়া হয়েছে, যে বক্তব্য তাদের সামারি করলে যেটি দাঁড়ায়, সেই সামারি তারা বলছেন যে বাংলাদেশিরা ওভারওয়েলমিংলি অ্যাপ্রুভ করছেন অধ্যাপক ইউনূসকে এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের জব পারফরমেন্সকে। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে শেখ হাসিনা ছিলেন যেমন নিকৃষ্ট স্বৈরাচারী এবং শেখ হাসিনার সেভাবে জনপ্রিয়তা ছিল না, শেখ হাসিনার সম্পর্কে তারা একই পজিটিভ কথা বলেছেন, উচ্চ রেটিং এখানে দেখা যাচ্ছে, এবং একইভাবে তারা অধ্যাপক ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কথা বলছেন বলে মনে হচ্ছে। তো হ্যাঁ, এইভাবে কেউ চাইলে মিলিয়ে নিতে পারেন, এটি আমরা অস্বীকার করতে পারবো না যে এরকম একটি অ্যানালজি কেউ চাইলে ড্র করতে পারেন এবং ফেয়ারলি সেটি। তবে এখানে সামান্য পার্থক্য আছে, সেই পার্থক্যটি হলো আগের সরকারগুলো ছিল রাজনৈতিক সরকার, তথাকথিত রাজনৈতিক সরকার শেখ হাসিনা, আর এবারের যে সরকার সেটি কিন্তু রাজনৈতিক সরকার না, একটি অরাজনৈতিক সরকার এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার। তো সরকারের শ্রেণী ভেদে পার্থক্য আছে। তো সেই রাজনৈতিক সরকারকে তারা কিভাবে রেটিং করেছিলেন, সেইটি কোনো কিছু দ্বারা বায়াসড হয়েছিল কিনা আমরা জানি না। আর অরাজনৈতিক সরকারের বিষয়টি এখানে বায়াসড হবার সম্ভাবনা কিন্তু কম আছে বলে মনে করছি। যদিও আই একেবারে ইম্পেকেবল, তাদের সব রিপোর্টস, তাদের তথ্য, তাদের স্ট্যাটিস্টিক্স এরকম না, তাদের নিয়েও কিন্তু বিতর্ক আছে। তো শেষ করবার আগে বলছি যে এই সার্ভের যেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো বিএনপি এবং জামায়াতের এই যে পার্থক্য, সার্ভেতে অংশগ্রহণকারী যারা যে পার্থক্যটির কথা বললেন 4%, এটি কিন্তু প্রণিধানযোগ্য। তো এই জরিপ জামায়াতকে আরও বেশি ইন্সপিরেশন দেবে বলে বিশ্বাস করছি। তারা এখন যেই হারে কর্মকাণ্ড চালাচ্ছেন তারা হয়তো আরও উৎসাহী হবেন, আরও কনফিডেন্টলি তাদের কর্মকাণ্ড চালাবেন। আবার বিএনপির মনে কিছুটা ভীতিও সৃষ্টি করতে পারে, কারণ জামায়াত তাদেরকে প্রায় ধরে ফেলছে, এরকম একটা অবস্থা। সো সবার জন্য এখানে মেসেজ আছে নিশ্চয়ই। আর অন্তর্বর্তীকালীন সরকারের তাদের হাতে সময় খুবই কম এখন, আগামী দিনগুলোতে হয়তো তারা রুটিন কর্মকাণ্ডই করবেন, নতুন করে খুব অনেক কিছু করার সুযোগ তারা পাবেন না বা করবেন না হয়তো। তারপরও তাদের শেষটি কীভাবে হয় জনগণ, বাংলাদেশের মানুষ সেটিও মনে রাখবে। তো তাদের জন্যও কিন্তু এখানে মেসেজ আছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে।